কোন শালারে দিনে দুপুরে নেশা করে গাড়ি চালায়, দেখে চালাতে পারিস না? তারপর গিয়ে দেখলাম অনেক দামি গাড়ি BMW, আর সামনে তাকিয়ে দেখি ড্রাইভারের জায়গায় নীলা বসে আছে আর হাসছে। এটা থেকে প্রচণ্ড রাগ হতে লাগলো। তখন নীলা বের হয়ে আসলো হাসতে হাসতে আর বলল, কি রে, কেমন দিলাম ধাক্কা তোর রিক্সায়? আমি রাগী গলায় বললাম, দেখে গাড়ি চালাতে পারেন না, আর একটু হলেই তো অনেক বড় দুর্ঘটনা হয়ে যেত। তখন নীলা হেসে বলল, হলে হতো, তা আমার কি, তুই মরতিস। আমি তো চেয়েছিলাম তোকে আজ আমার গাড়ি দিয়ে তোকে রাস্তার সাথে মিশিয়ে দিতে, কিন্তু তারপর আবার ভাবলাম আর একটু কষ্ট দিয়ে মারি। আপনি মেয়ে না হলে এতক্ষণে আপনার 12টা বাজিয়ে দিতাম। একে তো আমার রিক্সার ক্ষতি করেছেন, তার উপর আবার ওই মেয়েটারও। আপনার জন্য রিক্সা থেকে পড়ে গেছে, মেয়েটার হাত কেটে গেছে। তখন নীলা ঠাস করে আমায় দুটি চড় দিয়ে বলল, ছোট লোকের বাচ্চা, তোর সাহস কত, তুই আমায় থ্রেট দিচ্ছিস? তোকে আজ মেরে ফেলবো। নীলা এই বলে আরও কয়েকটি চড় দিল। লাথি দিতে যাবে তখন এই রাস্তা থাকা মানুষগুলো নীলাকে নিয়ে একটু দূরে চলে গেল। আমি মন খারাপ করে চলে আসলাম। দুষ্টা না করেও মার খেতে হলো। মেয়েটির কাছে এসে দেখি তার হাত দিয়ে রক্ত পড়ছে। তখন আমি বললাম, এ কি, আপনার হাত দিয়ে তো অনেক রক্ত পড়ছে, জলদি চলেন ডাক্তারের কাছে। ভাইয়া সমস্যা নেই, একটু কেটে গেছে, কিচ্ছু হবে না। ভাই যেহেতু বলেছ তাহলে ভাই হিসাবে কথাটা শোনো, এখন চলো। আর কিছু বললো না। মেয়েটি পাশে একটা ওষুধের ফার্মেসি দেখলাম, সেখানে নিয়ে গেলাম। যাওয়ার পর ব্যান্ডেজ করে দিল আর কিছু ওষুধ দিল। তারপর তাকে নিয়ে রিক্সা করে তার ঠিকানা অনুযায়ী নামিয়ে দিয়ে আসলাম। আজ আর রিক্সা চালাতে পারবো না, রিক্সা গ্যারেজে নিতে হবে। ধাক্কা দেওয়ার কারণে রিক্সার পিছনে সব বাঁকা হয়ে গেছে। তারপর রিক্সা গ্যারেজে দিয়ে চলে আসলাম। বোনটার জন্য চকলেট নিয়ে বাসায় আসার পর বোনটা আমায় দেখে দৌড়ে আসলো আর জড়িয়ে ধরে বলল, আমার ভাইয়া এসে গেছে, আমার লক্ষ্মী ভাইয়া। তাই নাকি? আমি তোর লক্ষ্মী ভাইয়া? লক্ষ্মী ভাইয়া, এখন আমার চকলেট দাও, আমি বসে খাই। আমার চকলেট পাগলি বোন। জলদি দাও এখন চকলেট। তারপর চকলেটগুলো বোনটার হাতে দিলাম। চকলেটগুলো পেয়ে খুশিতে লাফাতে লাফাতে চলে গেল। এইভাবে কেটে গেল 3টি দিন। আজ কলেজে যাচ্ছি। সকালে উঠে ফ্রেশ হয়ে রেডি হলাম সাথে বোনটাকে নিয়ে। বোনটা আজ বলল স্কুলে যাবে, তাই সাথে নিয়ে যাচ্ছি। বোনটাকে স্কুলে দিয়ে তারপর আমি কলেজে যাব। তারপর বোনটিকে স্কুলে দিয়ে আমি কলেজে চলে আসলাম। ভিতরে যাওয়ার পর নীলা সামনে আসলো, এসে বলল, সরি নীরব, তোমার সাথে আমার খারাপ ব্যবহার করাটা ঠিক হয়নি, আমার দোষ ছিল, আমি দুঃখিত। আমি নীলার কথা শুনে সত্যি অবাক হয়ে গেছি। যে মেয়ে আমার সহ্য করতে পারে না সে মেয়ে এসে আমার সরি বলছে। এটা কি সত্যি নাকি মিথ্যা অভিনয়? আমার বিশ্বাস হচ্ছে না। তখন নীলা আবার বলল, আমি জানি তুমি বিশ্বাস করবে না, আমার সাথে কলেজের পিছনে নদীর ধারে চলো, তোমার সাথে কিছু কথা আছে, প্লিজ। আচ্ছা ঠিক আছে চলেন। তারপর নীলার সাথে চলে গেলাম কলেজের পিছনে। যাওয়ার পর তখন নীলা বলল, আমায় ক্ষমা করে দাও, অনেক অত্যাচার করেছি তোমার উপর, প্লিজ। ক্ষমা করে দিয়েছি। আপনি যেহেতু আপনার ভুল বুঝতে পেরেছেন তাই ক্ষমা করে দিলাম। সত্যি বলছো তুমি? সত্যি। আচ্ছা একটু চোখ বন্ধ করো, তোমায় সারপ্রাইজ দেবো, প্লিজ। আমি আর কিছু না ভেবে চোখ বন্ধ করলাম। কিছুক্ষণ পর কেউ আমার চোখ বেঁধে ফেললো, সাথে মুখ বেঁধে ফেললো আর ধাক্কা দিয়ে ফেলে দিল মাটিতে। পড়ে যাওয়ার পর সাথে সাথে লাঠি দিয়ে মারতে লাগলো। অনেকক্ষণ মেরে থামলো। আমার হাত পা কেটে গেছে, মনে হচ্ছে জ্বালাপোলা করছে অনেক। হাত ভেঙে গেছে, মনে হয় হাত আমি নাড়াতে পারছি না, কথা বলার শক্তিও নেই। তখন আমার চোখ থেকে কাপড় সরিয়ে দিল। একটু তাকিয়ে দেখি 5জন ছেলে হাতে হকি স্টিক নিয়ে দাঁড়িয়ে আছে। তার মানে আমায় এতক্ষণ হকি স্টিক দিয়ে মেরেছে। সাথে নীলা দাঁড়িয়ে আছে আর হাসছে। তখন নীলা বলল, তুই কি মনে করেছিস আমি তোর কাছে সত্যি ক্ষমা চেয়েছি? আরে তোর মতো ছোট লোকের কাছে ক্ষমা চাইতে যাব কেন? সেদিনের প্রতিশোধ নিলাম, তোর জন্য মায়া আমায় চট দিয়েছে। আমার সন্দেহটা ঠিক হলো। এতক্ষণ অভিনয় করছিল তাহলে? তখন নীলা ওই ছেলেগুলোকে উদ্দেশ্য করে বলল, তোরা দাঁড়িয়ে আছিস কেন? মার মার এটাকে, আরো মার। তখন এই 5জনের মধ্যে দাঁড়িয়ে থাকা একজন ছেলে বলল, কি বলছেন ম্যাডাম? আর যদি মারি তাহলে মৃত্যু হতে পারে। তোদের যেটা বললাম সেটা কর, মরলে মরে যাক এই ছোট লোকের বাচ্চা, রিক্সা চালকটা মরলে মরুক, তা দিয়ে আমার কি? তোদের মারতে বললাম তাই কর। আচ্ছা ঠিক আছে, তাই করছি। এটা বলে হকি স্টিক দিয়ে মারতে লাগলো। আর নীলা বসে বসে হাত তালি দিচ্ছে আর হাসতে লাগলো। জানে না কি এমন দোষ করলাম যে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে। এই মেয়েটার কি একটু মায়া দয়া নেই? গরিব বলে কি আমি মানুষ না? আল্লাহ
তুমি কত রকমের মানুষ দেখালে এই পৃথিবীতে। তারপর আমার আর কিছু মনে নেই, অজ্ঞান হয়ে গেলাম। আমি অজ্ঞান হয়ে যাওয়ার পর নীলা বলল, ওই থাম, আর মেরে লাভ নেই, মনে হয় মরে গেছি। দেখছিস না নড়াচড়া করছে না। তারপর আমার সেখানেই ফেলে আসলো নীলা। এদিকে মায়া কলেজে এসে খুঁজতে লাগলো আমি আসছি কিনা। আমায় না পেয়ে ক্লাসে চলে গেল, ভাবলো হয়তো আসেনি। সবগুলো ক্লাস করে বের হলো মায়া। তখন নীলা ডাকলো। কাছে যাওয়ার পর মায়াকে বলল, কি রে, খুব তো খুঁজেছিস, কোথাও পেলি না তো। আর পাবি কি করে, বেঁচে থাকলে তো পাবি। মায়ার হাতের বই ছিল কিছু, সেটা হাত থেকে নিমিশেই পড়ে গেল। তখন মায়া বলল, কেন, কি হয়েছে তার? আরে আরে, এখন মন খারাপ করছিস কেন? তোর মনে নেই তুই আমায় চট দেওয়ার পর কি বলেছিস? আমি পরে দেখে নিব, এটা বলেছিলাম তো। বলেছি। তুই সামান্য এই ছোট লোক রিক্সা চালক ছেলেটার জন্য আমার গায়ে হাত তুলেছিস, তো আমি তাকে মেরে ফেলছি, আর তাকে আমি পরে দেখে নিব। আমার আব্বু আম্মু আজ পর্যন্ত আমার গায়ে হাত তুলিনি, আর তুই সামান্য ফকিরের মেয়ে হয়ে আমার গায়ে হাত তুললি, এর প্রতিশোধ আমি নিব। মায়া কথাটা শুনে প্রচণ্ড রেগে গেল, আর তখন ঠাস করে দুটি চড় দিয়ে নীলার গলা চেপে ধরলো আর বলল, তোকে আজ আমি মেরেই ফেলবো। কি বললি তুই? আমি ফকিরের মেয়ে? তোর জিব্বা আজ আমি টেনে ছিঁড়ে ফেলবো। যাকে মাত্র ভালোবাসতে শুরু করলাম তুই তাকে মেরে ফেলছিস বললি তো? তোকে আজ জীবিত মাটি চাপা দিয়ে মারবো। তখন কলেজের ছাত্রছাত্রী এসে মায়াকে ছাড়িয়ে নিল। তখন মায়া আবার বলল, সত্যি কথা বল, কোথায় এখন সে? তার যদি কিছু হয় তাহলে তোর গলা কেটে ফেলবো। তুই যত বড় লোকের মেয়ে হোস না কেন। তখন নীলা বলল কলেজের পেছনে। মায়া এটা শুনে দৌড়ে কলেজের পেছনে গেল। গিয়ে দেখলো কেউ নেই, কিছুটা সামনে মাটিতে রক্ত লেগে আছে। তখন মায়া সেখানে বসে কান্না করতে লাগলো। এদিকে আমার যখন জ্ঞান ফিরল, তখন তাকিয়ে দেখি আমি হাসপাতালের বেডে শুয়ে আছি, হাত পা সব ব্যান্ডেজ করা, নড়াতে পারছি না। আমি পাশে তাকিয়ে দেখি কেউ নেই। খুব কষ্ট হচ্ছে, মেয়েটার কোনো ক্ষতি করিনি, তবু এত অত্যাচার করলো। আমি গরিব বলে কি মানুষ না? আল্লাহ, তুমি কেন জ্ঞান ফিরালে আমার? এত কষ্ট করে বেঁচে থাকার ইচ্ছে হয় না? ছোটবেলা থেকে মা বাবা কাউকে পাইনি, প্রতিদিন নিজের জীবনের সাথে কষ্টগুলোর সাথে লড়ে গেছি, আর কত কষ্ট সহ্য করব আমি? তখন হঠাৎ নার্স আসলো ভিতরে, আর এসে দেখতে পেলো আমার জ্ঞান ফিরেছে। নার্স এটা দেখে দৌড়ে বাইরে চলে গেল। কিছুক্ষণ পর ডাক্তার এসে দেখে বলল এখন বিপদমুক্ত। এটা বলে ডাক্তার চলে গেল, শুধু নার্স ছিল। কিছুক্ষণ পর একটা ছেলে আসলো আমার সমান বয়সের। তখন নার্স চলে গেল, আর ছেলেটা এসে বলল, ভাই তোমার জ্ঞান ফিরেছে? তাহলে আল্লাহর কাছে হাজার শুক্রিয়া, তুমি এখনো বেঁচে আছো। আমি তো মনে করছি তুমি আর বাঁচবে না। কে তুমি ভাই, আমায় বাঁচালি? আমায় তুমি চিনবে না, আমার নাম ফাহাদ। আমি এখানে নতুন আসছি, আমার বাসা কুমিল্লা। তুমি যে কলেজে ভর্তি হয়েছো আমি ওই কলেজেই ভর্তি হয়ে গেছি। আমি সেদিন কলেজের পিছনে গিয়েছিলাম দেখতে, আর দেখতে গিয়ে দেখি তুমি মাটিতে রক্তাক্ত অবস্থায় পড়ে আছো। আমি তখন তাড়াতাড়ি আর কিছু ছেলেকে ডেকে নিয়ে এসে হাসপাতালে নিয়ে আসছি। তুমি আজ 2 দিন হলো হাসপাতালে অজ্ঞান হয়েছিলে, আজ জ্ঞান ফিরলো। আমি কথাটা শুনে অবাক হয়ে গেছি। আমি 2 দিন অজ্ঞান হয়ে হাসপাতালে পড়ে আছি। আমার বোন কোথায় তাহলে? আমি তো হাসপাতালে, বোনটাকে তো স্কুলে দিয়ে আসছিলাম। বোন তো একা বাসায় যেতে পারবে না, বোনটাকে নিয়ে ভয় লাগছে। এখন কোথায় হতে পারে বোনটা? তখন ছেলেটা আবার বলল, ভাই তোমার এই অবস্থা কি করে হলো? সেটা পরে এক সময় বলবো। আচ্ছা তোমার আব্বু অথবা আম্মু কারো ফোন নাম্বার দাও, আমি জানিয়ে দিই তুমি এখানে। আমার আব্বা মনি। মানে তোমার আব্বু আম্মু কি এই পৃথিবীতে বেঁচে নেই? আমি জানি না আমার আব্বু আম্মু বেঁচে আছে কিনা। আমি ঠিক বুঝতে পারলাম না। ছোটবেলায় একটা পাগলি নাকি আমায় রাস্তা থেকে নিয়ে আসছে বস্তিতে। একদিন পাগলিটা আমায় রেখে কোথায় হারিয়ে যায়, আর খুঁজে পাওয়া যায়নি পাগলিটাকে। তারপর একটা চাচার কাছে বড় হয়েছে, কিন্তু চাচা বেশি দিন থাকতে পারেনি এই পৃথিবীতে। এই পৃথিবী থেকে বিদায় নিয়েছে। আমি একটা বস্তিতে এখন রিক্সা চালাই। একদিন রিক্সা নিয়ে আসার সময় আমার মতোই রাস্তায় পড়েছিল একটা ছোট্ট মেয়ে। তখন আমি তাকে রাস্তা থেকে নিয়ে আসছি, আমার বোনের মতো আদর করি। এখন এই পৃথিবীতে একমাত্র ছোট্ট বোন আছে, কিন্তু এখন কোথায় আছে বলতে পারি না। এই পৃথিবীতে মা ছাড়া নিজেকে শূন্য মনে হয়। মা না থাকলে কতটা কষ্ট হয় তা হয়তো কেউ বুঝে না, বোঝানো সম্ভবও না। যার মা নেই সেই একমাত্র বুঝে। আমার মা নেই, আমি বুঝি মা ছাড়া কতটা কষ্ট। আর তোমার তো কেউ নেই, হাজারো কষ্ট নিয়ে বেঁচে আছো। আচ্ছা ভাই, আমার বোনটাকে একটু খুঁজে নিয়ে আসবে? কোথায় আছে বোনটা? একটু বস্তিতে গিয়ে দেখো আমার বোনটা আছে কিনা, তাহলে নিয়ে আসবে এখানে। আমার রুম বস্তির প্রথম গলির 2য় রুমটা, সেখানে গিয়ে দেখবে। খুঁজে দেখবো, কিন্তু আমি তো তোমার বোনকে দেখিনি, কি করে চিনবো তাহলে? তুমি সেখানে গিয়ে যে কোনো একজনকে বলবে নীরবের বোনকে, তাহলে আমার বোন থাকলে সেখানে দেখিয়ে দেবে আমার বোনকে, আর আমার কাছে নিয়ে আসবে। এই দাঁড়াও, তুমি কি বললে তোমার নাম নীরব?
কেন কি হয়েছে? আচ্ছা, আমি একটা ভিডিও দেখাচ্ছি, দেখো তো এটা তোমার বোন নাকি গতকাল নিউজের মাঝে দেখানো হয়েছে। এই মেয়েটাকে খুঁজে পাওয়া গেছে, কিন্তু তার আম্মু আব্বুর নাম বলতে পারে না, শুধু তার ভাইয়ার নাম বলল নীরব। কোথায় দেখি, ভিডিও দেখাও তো। তারপর ফাহাদ তার ফোনে ভিডিও প্লে করলো। তাকে দেখলাম আমার বোন লিমা কান্না করছে আর বলছে, আমার ভাইয়াকে এনে দাও। আমার ভাইয়া কোথায়? ভাইয়া, তুমি আমায় নিয়ে যাও। এটা বলে কান্না করছে লিমা। খুব খারাপ লাগছে বোনটাকে কান্না করতে দেখে। তখন আমি বললাম, ভাই, আমার বোন এটা, প্লিজ তাড়াতাড়ি নিয়ে আসো আমার বোনটিকে। আচ্ছা, আমি দেখছি ভাই, কি করা যায়, তুমি শুয়ে থাকো, আমি খোঁজ নিয়ে আসি কোথায় আছে। তারপর এটা বলে চলে গেল ফাহাদ। কিছুক্ষণ পর নার্স এসে ঘুমের ইঞ্জেকশন দিল। আস্তে আস্তে ঘুমিয়ে গেলাম। ঘুম ভাঙার পর দেখি ফাহাদ বসে আছে। তখন আমি বললাম, খোঁজ নিয়ে আসছো, কোথায় আছে আমার বোন? খোঁজ নিয়ে আসছি, তোমার বোন এখন আফতাব সাহেবের বাসায় আছে। আমি বলছি তোমার কথা, কিন্তু তারা বললো তোমায় যেতে হবে, গিয়ে নিয়ে আসতে হবে। কিন্তু আমি কি করে যাব? আমি তো হাঁটতে পারবো না, এখন কি করে যাব? আচ্ছা, আমি তোমার ছবি তুলে নিয়ে গিয়ে দেখাচ্ছি, তাহলে তোমার বোন চিনতে পারবে। আর আফতাব সাহেবকে চিনতে পারছো? বাংলাদেশের 1 নম্বরে থাকা বিজনেসম্যান। তার মেয়ে আদিবা তোমার বোনকে রাস্তায় কান্না করা অবস্থায় দেখতে পেয়ে নিয়ে গিয়েছে। আর একটা কথা, তোমার চেহারা আর আফতাব সাহেবের চেহারা প্রায় একই দেখতে। আমি শুনেছিলাম তার একটা ছেলে ছিল, ছোটবেলা নাকি হারিয়ে ফেলেছে। তাহলে কি তুমি তার ছেলে নাকি? আরে না, চেহারার মিল থাকলে কি আর ছেলে হয়ে গেলাম নাকি? এমন চেহারার মিল বাংলাদেশে খুঁজলে আরও পাবে। হতে পারে। আচ্ছা, আমি ছবি তুলে নিয়ে যাচ্ছি। তারপর ফাহাদের ছবি তুলে নিয়ে গেল। 1 ঘন্টা পর আফতাব সাহেবের বাসার সামনে এসে পৌঁছে গেল। গেট দিয়ে ঢুকতে যাবে, তখন দারোয়ান দেখে জিজ্ঞেস করলো, কি চাই? আপনি না বলে বাসার ভেতরে আসছেন কেন? আসলে আমি আফতাব সাহেবের সাথে দেখা করতে আসছি। কিসের জন্য? এখানে একটা ছোট্ট মেয়ে আছে, নাম লিমা, যাকে তার মেয়ে আদিবা নিয়ে আসছে, রাস্তা থেকে হারিয়ে গিয়েছিল। আমি তাকে নিয়ে যেতে আসছি। তার ভাই হাসপাতালে ভর্তি আছে, অ্যাক্সিডেন্ট করেছে, তাই আমায় পাঠিয়েছে নিয়ে যেতে। কিন্তু বড় সাহেব তো এখন বাসায় নাই, অফিসে চলে গেছে। আপনি আগামীকাল সকালে আসেন। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি যাচ্ছি, আগামীকাল আসবো। ফাহাদ এটা বলে চলে আসছিল। হঠাৎ তখন তাকে কেউ পিছন থেকে ডাকলো। পিছনে তাকে দেখলো একটি মেয়ে, আর এই মেয়েটি হচ্ছে আদিবা। তখন আদিবা এসে দারোয়ানকে জিজ্ঞেস করলো, কি হয়েছে? এই ছেলেটা আসলো মাত্র, আবার চলে যাচ্ছে কেন? কিছু হয়েছে? না, কিছু হয়নি। উনি আসছে বড় সাহেবের সাথে দেখা করতে। বড় সাহেব তো বাসায় নেই, তাই বললাম আগামীকাল সকালে আসতে। আদিবা তখন ফাহাদকে জিজ্ঞেস করলো, কি দরকার আমায় বলুন। আব্বু বাসায় নেই, দেখি আমি সমস্যার সমাধান করতে পারি কিনা। না, আমার কোনো সমস্যা হয়নি। আমি যে কারণে আসছি সেটা হচ্ছে, আপনি একটা ছোট্ট মেয়েকে রাস্তা থেকে নিয়ে আসছিলেন 2 দিন আগে, হারিয়ে গিয়েছিল সে। মেয়েটার ভাই আমায় পাঠিয়েছে তাকে নিয়ে যেতে। তার ভাই হাসপাতালে ভর্তি আছে, অ্যাক্সিডেন্ট করছে, তাই আমায় পাঠিয়েছে নিয়ে যেতে। ও আচ্ছা, কিন্তু তাকে এখানে আসতে হবে। তাকে ছাড়া আমরা দিব না, তাকে গিয়ে নিয়ে আসে। যদি মেয়েটা বলে এটা তার ভাই, তাহলে আমরা দিব। দেখুন, সে হাঁটতে পারবে না, সে অ্যাক্সিডেন্ট করেছে, তার অবস্থা খুবই খারাপ, তাই আমায় পাঠিয়েছে। আমি তার ছবি তুলে নিয়ে আসছি, তার বোনকে দেখান, তাহলে চিনতে পারবে। আচ্ছা, আপনি ভেতরে আসেন আর ছবি দিন, আমি দেখাচ্ছি। তারপর ফাহাদ ভিতরে গেল আদিবার সাথে। যাওয়ার পর সোফায় বসতে বলল আদিবা। তখন ফাহাদ বসে তার ফোনের মাঝে থেকে আমার ছবি আদিবাকে দিল। আদিবা ফোনটা নিয়ে ছবিটি দেখে অবাক হয়ে গেছে। তখন আদিবা বলল, ইনি কি সত্যি তার ভাই? সত্যি। কেন বিশ্বাস না হলে আপনি তার বোনকে দেখান, তাহলে বলে দিবে। কিন্তু তার আগে আমি আমার আম্মুকে এই ছবিটা দেখাবো। আচ্ছা ঠিক আছে। তখন আদিবা তার আম্মুকে ডাকতে লাগলো। আম্মু, আম্মু, তুমি কোথায়? জলদি আসো এখানে। আদিবার ডাক শুনে তার আম্মু আসলো আর বলল, কি হয়েছে? এমন করে ডাকছিস কেন? আম্মু, তোমায় আজ একটা জিনিস দেখাবো, তুমি দেখে বিশ্বাসই করতে পারবে না। কোথায় দেখি, কি দেখাবি? তখন আদিবা ফোনের মাঝে থাকা ছবিটা দেখলো আর বলল, এই যে দেখো আম্মু, আপুর মতো দেখতে এই ছেলেটা। তখন আদিবার আম্মু ছবিটা দেখে ঠাস করে ফ্লোরে বসে পড়লো আর কান্না করতে লাগলো। তখন আদিবা বলল, কি হয়েছে আম্মু? কি হয়েছে তোমার? তুমি এমন করে কাঁদছো কেন? আদিবার কথার কোনো উত্তর দিল না, কান্না করতে লাগলো। কিছুক্ষণ পর বলল, কোথায় আছে এখন ছেলেটা? জলদি নিয়ে চল আমায়। কেন, কি হয়েছে আম্মু? আমায় বলো। আমায় জলদি নিয়ে চল, সব পরে বলবো। তখন আদিবা ফাহাদকে বলল, চলুন জলদি, কোন হসপিটালে ভর্তি আছে, জলদি নিয়ে চলেন। আচ্ছা ঠিক আছে, চলুন, আমি নিয়ে যাচ্ছি, আর তার বোনকে সাথে নিয়ে চলেন। ঠিক আছে, চলেন। তারপর আদিবা তাদের গাড়ি নিয়ে বেরিয়ে পড়লো বাসা থেকে। 20 মিনিট পর হাসপাতালে আসলো। তখন আদিবা বলল, এখন জলদি নিয়ে চলেন, কোথায় আছে? তারপর ফাহাদ নিয়ে আসতে লাগলো।
এদিকে আমি শুয়ে একটা আপেল খাচ্ছিলাম, তখন দেখতে পেলাম একটি মহিলা আমার কাছে দৌড়ে কান্না করতে করতে আসছে। আর আমার কাছে এসে আমার গলায় হাত দিয়ে কি জানি একটা দেখলো, আর দেখে আমার জড়িয়ে ধরে কান্না করতে লাগলো আর বলতে লাগলো, বাবা তুই এতদিন কোথায় ছিলি আমায় রেখে? জানিস তোকে আমি সারা শহর পাগলের মতো খুঁজেছি। আজ 18 বছর পর আমার ছেলেকে ফিরে পেলাম। আমার জড়িয়ে ধরে কান্না করতে করতে বলল। আমি তো শুনে অবাক হয়ে গেছি, কি বলছে এইসব, আমি তার ছেলে? তখন আদিবা বলল, আম্মু তুমি কি বললে? আমার ভাইয়া? এটাই তোর ভাই। তখন আদিবা সে আমার জড়িয়ে ধরে কান্না করতে লাগলো। আম্মু আর বোন দুজনে আমাকে জড়িয়ে ধরে কান্না করতে লাগলো। আমিও কান্না করে দিয়েছিলাম। এতটা বছর পর আমার পরিবারকে খুঁজে পেয়েছি, মা বাবা বোন এখন সবই আছে। তখন লিমা এসে বলল, এই তোমরা সরো আমার ভাইয়ার কাছ থেকে, এটা আমার ভাইয়া, তোমরা কান্না করছো কেন? তখন আম্মু আর আদিবা আমার ছেড়ে দিল। তখন লিমা আবার বলল, ভাইয়া তুমি আমায় কোথায় রেখে চলে গিয়েছে? আমি আমি খুব কান্না করছি তোমার জন্য। আর তোমার হাতে পায়ে এগুলো কি দিয়ে বেঁধে রাখছো? তখন লিমাকে আমার কাছে নিয়ে এসে বললাম, কোথাও যাইনি বোন, আমি এখানেই ছিলাম, হাতে পায়ে একটু ব্যথা পেয়েছি তাই ডাক্তার বেঁধে দিয়েছে। কোথায় ছিলে তুমি? আমি তো দেখিনি। জানো তোমার জন্য আমি অনেক কান্না করছি। আরে কান্না করতে হবে না, এখন তো আমি আছি। আর আমায় রেখে যাবে না। তখন আদিবা আমায় আস্তে করে বলল, ভাইয়া এই মেয়েটা কে? এরা হচ্ছে তোরা আমার ছোট্ট বোন, নাম লিমা। যাক ভালোই হলো, আমার ছোট্ট একটা বোন আছে। তখন লিমা বলল, আমি তোমার বোন না, আমি আমার ভাইয়ের মিষ্টি বোন। কে বললো এটা তোমার ভাইয়া? এটা আমার ভাইয়া। না, এটা শুধু আমার ভাইয়া। না, এটা আমার ভাইয়া। ভাইয়া তুমি বলো তুমি আমার ভাইয়া। আমি দুজনের ভাইয়া। লিমা ইনি হচ্ছে তোমার আম্মু, আমার আম্মুকে দেখিয়ে, আর এটা হচ্ছে তোমার বড় আপু আদিবাকে দেখিয়ে। বুঝতে পারছো? তোমার আম্মু কোথায়? আমার আম্মু মানেই তো তোর আম্মু। তখন আদিবা আম্মুকে জিজ্ঞেস করলো, আচ্ছা আম্মু, তুমি ভাইয়াকে কি করে হারিয়ে ফেলেছিলে? ওর বয়স যখন বছর ছিল, একদিন রাতে আমি শপিং মলে গিয়েছিলাম। তোর আব্বু তখন জরুরি কাজে দেশের বাইরে গিয়েছিল, তাই রাতে গিয়েছিলাম শপিং মলে কিছু কেনাকাটা করতে। ফেরার পথে হঠাৎ গাড়িটা খারাপ হয়ে যায়, আর তখন প্রচণ্ড বৃষ্টি হতে থাকে। ড্রাইভার গাড়িটা ঠিক করতে পারছিল না। অনেকক্ষণ বসে থেকে একটা গাড়িও পাইনি রাস্তায়, তাই আর বসে না থেকে বৃষ্টির মধ্যে হেঁটে হেঁটে আমি আসছিলাম। ড্রাইভার সাথে আসেনি, আমি না করে দিয়েছিলাম আর বলে দিয়েছিলাম গাড়িটা গ্যারেজে নিয়ে যেতে। আমি কিছুটা দূরে আসার পর হঠাৎ মাথা ঘুরে পড়ে যায়। আমি যেখানে পড়ে গিয়েছিলাম তার থেকে কিছু দূরে দেখেছিলাম একটা মহিলা দাঁড়িয়েছিল। তারপর আর কিচ্ছু মনে ছিল না, অজ্ঞান হয়ে গিয়েছিলাম। যখন জ্ঞান ফেরার পর শুনতে পেলাম আমার ছেলেকে পাওয়া যায়নি, সেখানে শুধু আমিই ছিলাম। তখন আমি বললাম, তুমি যে মহিলাটার কথা বলছো সে মহিলাটি ছিল পাগল। সে আমায় নিয়ে সেখান থেকে বসিতে চলে আসে, আর আমি সেখানে ছিলাম। কিন্তু পাগল মহিলাটি হঠাৎ আমায় রেখে কোথাও হারিয়ে যায়। হারিয়ে যায়নি ওই মহিলা। আমি তোকে না পেয়ে তোর আব্বু আর আমি তোকে পাগলের মতো সারা শহর খুঁজতে থাকি। শহরের কোথাও বাকি রাখিনি তোকে খুঁজতে। একদিন রাস্তায় এই মহিলাকে আমি দেখেই চিনতে পারি। তখন তোর আব্বুকে বলি আমি অজ্ঞান হয়ে যাওয়ার সময় এই মহিলাকে দেখেছি। তখন তাকে নিয়ে যায় তোর আব্বু, কিন্তু মহিলাটি পাগল থাকায় কিচ্ছু বলতে পারেনি। আচ্ছা আম্মু, তুমি ভাইয়াকে কি করে চিনলে এখন? নিজের সন্তানকে কি কখনো ভোলা যায়? 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছি। ছেলে যত বছর পর আসুক না কেন, মা ঠিকই তার সন্তানকে চিনতে পারবে। আর ছোটবেলায় সবাই বলতো তোর ভাইয়ার তোর আব্বুর মতো দেখতে হয়েছে, আর তোর ভাইয়ার গলার একটা দাগ আছে, ছোটবেলা থেকে জন্মের দাগ বলে এটা। সেটা দেখে চিনতে পারছি। প্রতিটা দিন কান্না করেছি, নামাজে বসে আল্লাহর কাছে দুহাত তুলে দোয়া করেছি যেন আমার ছেলেটাকে আমার কাছে ফিরিয়ে দেয়। আল্লাহ আমায় ঠিকই আমার ছেলেকে ফিরিয়ে দিয়েছে। আম্মু আমার কপালে একটা চুমু দিয়ে বলল। তখন আমি কিছু বলতে যাব, তার আগে আদিবা বলল, আম্মু আব্বু তো জানে না
আব্বুকে ফোন করে বলি ভাইয়ার কথা। না, এখন বলার দরকার নেই। তোর আব্বুকে সারপ্রাইজ দেব। ডাক্তার কোথায় দেখতো গিয়ে, আর জিজ্ঞাসা কর আজকে কে নিয়ে যেতে পারবো কিনা। আচ্ছা ঠিক আছে, আমি ডক্টরকে নিয়ে আসছি। এই বলে আজিবা উড়ে চলে গেল। তখন আম্মু আমায় বলল, আচ্ছা বাবা, আমায় একটা কথা বলতো, তোর এই অবস্থা কি করে হলো? এখন কি করে বলি নীলা আমায় এমন করেছে। তখন আম্মু আমায় আবার বলল। কি রে, কি হলো বল। আম্মু আর কিছু বললো না। তখন লিমাকে আম্মু কুলে নিয়ে বলল, আমার আম্মু তো আমি ভুলে গেছে, দেখি কথা বলে না আমার সাথে। আম্মু লিমাকে কুলে নিয়ে বলল। তখন লিমা বলল, তুমি ভুলে গেছো? তুমি পচা, তুমি আমায় আর ভাইয়াকে একদিনও দেখতে যাওনি। এতদিন বস্তিতে রাখছো কেন? আমাদের ভাই রিক্সা চালাতো, আর তোমরা এত বড় বাড়িতে থাকতে। আম্মু রিক্সা চালানোর কথা শুনে অবাক হয়ে গেছে। তখন আম্মু আমায় বলল, তুই রিক্সা চালাতি? কি করবো বলো, পেটের ক্ষুধা মেটানোর জন্য তাই করতে হলো। আম্মু এটা শুনে কান্না করে দিল। তখন লিমা চোখের পানি মুছে বলল, কেঁদো না আম্মু। আম্মু কিছু বলতে যাবে, তখন ডাক্তার এসে বলল, ম্যাডাম আপনি এই হাসপাতালে? আমার তো বিশ্বাস হচ্ছে না আপনি আমার হাসপাতালে আসছেন। আমার ছেলেকে নিতে আসলাম। আমি কি আমার ছেলেকে এখান থেকে নিয়ে যেতে পারবো? ম্যাডাম এখন নিয়ে যেতে পারবেন, এখন সম্পূর্ণ বিপদমুক্ত। তারপর আরও কিছুক্ষণ কথা হলো ডাক্তারের সাথে। রাতে আমায় হাসপাতাল থেকে নিয়ে চলে আসে। আসার সময় ফাহাদকে সাথে নিয়ে আসলো, আমায় একটা রুমে নিয়ে রাখলো। রাতে আব্বু বাসায় ফেরার পর আম্মু বলল, চলো তোমায় একটা সারপ্রাইজ দেব। কি, তুমি সারপ্রাইজ দিবে? চলো আমার সাথে, চোখ বন্ধ করে তুমি এখন। তারপর আব্বু আর কোনো কথা না বলে চোখ বন্ধ করে আম্মুর সাথে যেতে লাগলো। আম্মু আমার রুমে এসে বলল, এখন চোখ খুলতে পারো। আব্বু চোখ খোলার পর আম্মু বলল, আমাদের হারিয়ে যাওয়া ছেলেকে খুঁজে পেয়েছি, দেখো এটাই আমার ছেলে। আব্বু অবাক হয়ে তাকিয়ে আছে, আর সাথে দু চোখ দিয়ে বৃষ্টির মতো পানি ঝরে পড়ছে। তখন দৌড়ে এসে আমার গালে চুমু দিয়ে জড়িয়ে ধরে কান্না করতে লাগলো। এতটা বছর পর যদি কোনো বাবা তার ছেলেকে কাছে পায় তাহলে নিজেকে কন্ট্রোল করে রাখা অসম্ভব। আব্বু আমার জড়িয়ে ধরে কান্না করছিল, সাথে আমিও কান্না করে দিয়েছিলাম। এত বছর পর আমি আব্বুকে পেয়েছি, বুকে টেনে নিয়েছি। আমি ছোট্টবেলা থেকে আব্বু আম্মুর ভালোবাসা পাইনি, এখন তা পাবো। কিছুক্ষণ পর আব্বু বলল, তুই এতদিন কোথায় ছিলি বাবা? তোকে আমরা সারা শহর খুঁজেছিলাম, কোথাও পাইনি। তোকে ছাড়া প্রতিদিন কতটা কষ্টে কাটিয়েছি আল্লাহ ছাড়া আর কেউ জানে না। আব্বু জড়িয়ে ধরে কান্না করতে করতে বলল, কান্না করো না আব্বু, এখন তো আমি আছি। তুই এতদিন কোথায় ছিলি বাবা? আমাদের কথা কি তোর একটু মনে পড়েনি? সবচেয়ে কষ্ট পেয়েছি ছোট্টবেলায় তোমাদেরকে পাইনি, অনেক মনে পড়েছে। আর প্রতিটা দিন রাতের বেলায় নিঃশব্দে কেঁদেছি তোমাদের জন্য। তখন আম্মু আব্বুকে বলল, জানো আমাদের ছেলেটা কি করেছে? বস্তিতে থেকে রিক্সা চালিয়েছে। তুই রিক্সা চালাতিস? তাহলে কি করবে বলো? পেটের ক্ষুধা মেটানোর জন্য রিক্সা চালাতে হলো। কেউ কোনো সাহায্য করেনি, রাস্তায় রাস্তায় ঘুরেছি। কেউ এসে একবারও বলেনি খাবার খেয়েছি কিনা। আমার যদি মৃত্যু হতো তাহলে কেউ এসে দেখতেও না, তাই রিক্সা চালিয়ে নিজের পেটের ক্ষুধা মিটিয়েছি। তোকে আর কোনো কষ্ট করতে হবে না। আজ থেকে তোর যা লাগবে আমায় বলবি, যত টাকা লাগবে বলবি, সব দেব। আমার কিছু লাগবে না, শুধু তোমাদের ভালোবাসা পেলেই হবে। তারপর আরও কিছুক্ষণ কথা হলো আব্বু আম্মুর সাথে। এভাবে কেটে গেল 3 মাস। এখন সম্পূর্ণ সুস্থ আছি আমি। আজ কলেজে যাচ্ছি। লিমা আমার সাথে এখন ঘুমায় না, আদিবার সাথে ঘুমিয়ে থাকে। কিন্তু দুটি বোন আমি অনেক ভালোবাসি, সাথে আব্বু আম্মু তো আছে। আমি যতদিন অসুস্থ ছিলাম প্রতিদিন কখনো আব্বু আমায় খাইয়ে দিত, আম্মু খাইয়ে দিত, কখনো বোন দুটিও খাইয়ে দিত। এখন আর কষ্টগুলো নেই, হ্যাপি আছি। তবে আমি হারিয়ে হয়তো ভালো হয়েছে, নয়তো আমি বুঝতে পারতাম না গরিব মানুষগুলো কতটা কষ্ট করে একবেলা খাবারের জন্য। ও ফাহাদ এখন আমাদের বাসায় থাকে। আব্বু ফাহাদকে একটা চাকরি দিয়েছে, পাশাপাশি লেখাপড়া করার সম্পূর্ণ খরচ আব্বু দেবে। আমি খাওয়া দাওয়া শেষ করে রেডি হয়ে নিচে আসার পর আব্বু বলল, কলেজে যাচ্ছিস? আব্বু কলেজে যাচ্ছি। তাহলে তোর জন্য নতুন একটা BMW গাড়ি আনিয়েছি গতকাল রাতে, সেটা নিয়ে কলেজে যা, আর সাথে গার্ড নিয়ে যা কিছু। না আব্বু, এখন না, সময় হলে আমি নিয়ে যাব। দেখ বাবা, তোকে আমি অনেক বছর পর কাছে পেয়েছি, আবার আমি চাই না তোর কোনো ক্ষতি হোক, তাই বলছি কি গাড়িটা নিয়ে যা। তুমি চিন্তা করো না, আমার কিছু হবে না। ঠিক আছে, তোর ইচ্ছে। আর ফাহাদ তো দাঁড়িয়ে আছে বাসার বাইরে।
পাশে আদিবা দাঁড়িয়েছিল। তখন আমি বললাম, কি রে, তুই স্কুলে যাবি না? ওহ, আপনাদের তো বলতে ভুলে গেছি, আদিবা অষ্টম শ্রেণীতে পড়ে। তখন আদিবা বলল, না ভাইয়া, তুমি যাও, আজ আমি যাব না, কাজ আছে আমার। তখন আমি লিমাকে দেখলাম আব্বুর কোলে বসে গেম খেলছে। আমি বললাম, কি রে, তুই আজ স্কুলে যাবি না? আমি এখন গেম খেলছি, বিজি আছি, তুমি কলেজে যাও। তখন আম্মু এসে বলল। তুই আজ একাই যা। তারপর আব্বু আম্মুর কাছ থেকে বিদায় নিয়ে চলে আসলাম বাসার বাহিরে। এসে দেখি ফাহাদ দাঁড়িয়ে আছে। তখন আমি কাছে গিয়ে বললাম, চল দোস্ত, তাহলে কলেজে যাওয়া যাক। ও, আর একটা কথা বলতে ভুলে গেছি, ফাহাদ আর আমি এখন বন্ধু, তাই তুই করে বলি। তখন ফাহাদ আমায় বলল, হেঁটে যাবি নাকি কলেজে? আজ হেঁটে চলে যাব। কেন হেঁটে যাবি? কেন? তোর জন্য নতুন গাড়ি নিয়ে আসছে, আমি কিছু গার্ড রেডি করলাম তোর সাথে যাবে বলে। না দোস্ত, এখন এই গাড়ি আর লোকজনকে নিয়ে যাওয়া যাবে না। কেন, কি সমস্যা? নীলাকে কিছু একটা করতে হবে। আমি কোনো দোষ করিনি, তবুও এমন অত্যাচার করেছে আমার উপর। এখন তার সামনে আমি রিক্সা চালক হিসাবে যাব, কোটিপতির ছেলে যাবে না। তাকে এমন কিছু একটা করতে হবে যেন এমন অহংকার আর না থাকে, গরিব কোনো মানুষের উপর এমন ঘৃণা অত্যাচার না করে। তাহলে ঠিক আছে, তা কি করবি তুই ওর সাথে? দেখতে থাক শুধু কি হয় এখন। ঠিক আছে, দেখি কি করিস। আর নীলাকে কঠিন শাস্তি দিবি কিন্তু। চল, এখন কলেজের সময় হয়ে যাবে। চল। তারপর আমি আর ফাহাদ হেঁটে যেতে লাগলাম। আমাদের বাসা থেকে কলেজে কিছুটা দূরে, হেঁটে গেলে 10 মিনিট সময় লাগে। আমি আর ফাহাদ হেঁটে হেঁটে যাচ্ছিলাম। কিছুটা দূর যাওয়ার পর দেখতে পেলাম গ্রামের সেই চাচা বসে আছে রাস্তায়। আপনারা চিনতে পারলেন না মনে হয়? দাঁড়ান বলছি কোন চাচা। একদিন আমি একটা দোকানে বসেছিলাম, তখন একটা বয়স্ক লোক কাপড় কিনতে আসছিল, যে ওই সেই চাচা। তখন আমি আর ফাহাদ ওই চাচার কাছে গেলাম, গিয়ে সালাম দিয়ে বললাম, কেমন আছেন আপনি চাচা? ভালো না বাবা, তুমি কেমন আছো? চিনতে পারলাম না তোমাকে। আমি ভালো আছি। আপনি আমায় চিনবেন না চাচা? আমি আপনাকে চিনি। আচ্ছা চাচা, আপনি রাস্তায় সকালে বসে আছেন কেন? আর বলো না বাবা, একটা চাকরির জন্য আসছিলাম, কিন্তু আসার পর বলল চাকরি হবে না। এখন আমি চলে যাচ্ছিলাম, একটা লোক এসে বলল সে চাকরি দিবে, আর তার বদলে তাকে কিছু টাকা দিতে হবে। আমি তখন তাকে 1000 টাকা দিই চাকরির জন্য, কিন্তু লোকটা টাকা নিয়ে চলে গেছে আর চাকরিটা হয়নি। আপনার তাকে টাকা দেওয়াটা ঠিক হয়নি চাচা। কি করব বলো, চাকরির খুব দরকার, কষ্ট হচ্ছে সংসার চালাতে, কিন্তু কোনো কাজ পাচ্ছি না, তাই দিয়ে দিলাম যদি চাকরিটা হয়। তখন আমি ফাহাদকে বললাম, ফাহাদ, কলেজের ক্লাস শুরু হতে আর কতক্ষণ সময় আছে? আর 30 মিনিট আছে সময়। আচ্ছা ঠিক আছে, তুই কলেজে যা, আমি আসছি একটু পর। কেন, কি করবি আবার? চাচার জন্য আব্বুকে বলে একটা কাজের ব্যবস্থা করে দিয়ে আসি। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি কলেজে যাচ্ছি, তুই আয়। এই বলে চলে গেল ফাহাদ। আমিও চাচাকে নিয়ে বাসায় আসলাম। এসে দেখে আব্বু অফিসের জন্য বের হচ্ছে। আমি আব্বুকে সব খুলে বললাম। তখন আব্বু চাচাকে নিয়ে অফিসে চলে গেল। আমিও কলেজের পথে হাঁটতে লাগলাম। কিছুক্ষণ পর কলেজের সামনে চলে আসলাম। তখন কলেজের ভিতরে যাওয়ার পর হঠাৎ নীলা কোথা থেকে যেন আসলো, আর এসে আমায় বলতে লাগলো, তুই এখনো বেঁচে আছিস? আমি তো মনে করেছি তুই মরে গিয়েছিস। সেদিন এত মারলাম, তবুও বেঁচে গেলি তুই কি করে? এত তাড়াতাড়ি কি করে মরে যাই? তোকে এত মারলাম, তবুও তুই আবার এই কলেজে আমার সামনে এসেছিস কেন? তোকে না আমি বলে দিয়েছি এখানে আর না আসতে। এই জায়গা তোর বাপের কেনা টাকায় না যে এখানে আসার নিষেধ। এটা কলেজ, এখানে সবাই এক সমান, এখানে সবাই আসতে পারবে। তুই আমার মুখের উপর কথা বলিস, তোকে তো আমি মেরেই ফেলবো। এই বলে নীলা আমার চর দিতে আসলো। যেই চর দিতে যাবে তখনই আমি তার হাতটা ধরে আমি তাকে দুটো চর দিয়ে বললাম, হাত ভেঙে ফেলবো যদি আমার গায়ে টাচ লাগে। অনেক মেরেছিস, কিছু বলেনি, কিন্তু এখন আর চুপ থাকবো না। তুই আমার গায়ে হাত তুলেছিস, তোকে আমি দেখে নেব। আমি আজকেই কলেজ থেকে বের করে দেব তোকে। যা দেখি কি করে তুই আমায় এই কলেজ থেকে বের করে দিস। তখন নীলা রেখে প্রিন্সিপালের রুমের দিকে চলে গেল। আমি ক্লাসে চলে আসলাম। এসে ফাহাদের সাথে বসে পড়লাম। তখন ফাহাদ বলল, কিরে তুই আসছিস? তারপর কি হলো, চাচার চাকরি হয়েছে? আমি আব্বুকে বলেছি, আব্বু অফিসে সাথে করে নিয়ে গেছে। ফাহাদ কিছু বলতে যাবে, তখন প্রিন্সিপাল নিজে ক্লাসে আসলো। আমরা সবাই উঠে দাঁড়ালাম। তখন প্রিন্সিপাল বলল, নীরব, তুমি আমার সাথে আসো। আমি আর কোনো কথা না বলে স্যারের সাথে যেতে লাগলাম। তারপর প্রিন্সিপাল স্যারের রুমের ভিতরে যাওয়ার পর আমায় বলল, তুমি নীলার গায়ে হাত তুলেছ? স্যার, কিন্তু নীলা আমায় আগে মারতে চেয়েছে এবং আগে মেরেছিল। তোমার সাহস হলো কি করে তুমি ওর গায়ে হাত তোলো? আর তুমি কি বলেছো এইসব? ও নাকি পতিতা পল্লীর মেয়ে? তোমার এই কথা বলার সাহস কে দিল?
আমি তোমাকে পুলিশে দেব। আমি প্রিন্সিপাল স্যারের কথা শুনে অবাক হয়ে গেছি। নীলা এই মিথ্যা কথা কি করে বলতে পারলো? তখন আমি বললাম, স্যার আমি এই কথা তাকে বলিনি। আমি এতটা খারাপ না যে প্রতিশোধ নিতে আমি তাকে এই খারাপ কথা বলবো। এখন তো মিথ্যা কথা বলবেই বাঁচার জন্য। পুলিশের বাড়ি যখন পড়বে তখন ঠিক সত্যি কথাই বলবে। স্যার সত্যি বলছি, আমি এই কথা বলিনি তাকে। কোনটা সত্যি কোনটা মিথ্যা তা পুলিশ ঠিক বের করে নিবে থানায় গিয়ে। তারপর প্রিন্সিপাল স্যার পুলিশকে ফোন করলো। আমি নীলার দিকে তাকিয়ে দেখি হাসছে। তখন প্রিন্সিপাল স্যার ফোন কেটে দিল। তোমায় এই কলেজ থেকে বের করে দেওয়া হলো। আমি কিছু বলতে যাব তখন পিছন থেকে ফাহাদ এসে বলল, এটা কি বিচার করলেন স্যার? নীলা যখন নীরবকে মেরে ফেলে আসছিল কলেজের পিছনে, তখন যদি নীরব মরে যেত তাহলে কি হতো? একবার ভাবেন তো, তার আব্বু আম্মুর কি হতো? নীলা আপনার কাছে এসে যা বলল সব মিথ্যে কথা। কি নীলা নীরবকে মারতে চেয়েছো? কিছু লোক দিয়ে কলেজের পিছনে প্রচুর মেরেছে নীলা। 2 দিন 3 দিন অজ্ঞান ছিল, 3 মাস বিছানায় পড়ে থাকতে হয়েছে এই নীলার জন্য। আমি যদি সেদিন না কলেজের পিছনে যেতাম তাহলে হয়তো আজ আর নীরব কলেজে থাকতো না। তখন প্রিন্সিপাল স্যার রেগে গিয়ে নীলাকে ঠাস করে দুটো চড় দিয়ে বলল, ছি নীলা, তুই এতটা খারাপ আমি ভাবতেও পারিনি। তোর নামে আমার কাছে আগেও অনেক অভিযোগ আসছে, কিছু বলিনি, কিন্তু তুই ছেলেটার নামে মিথ্যা অপবাদ দিলি, এসে আবার মেরে ফেলতে চেয়েছিস। তোর আব্বুর কাছে আমি আজকে বলবো। আর তোকে ভালো কোনো শিক্ষা ভদ্রতা কিছুই দিতে পারেনি তোর আব্বু। তুই আমার চোখের সামনে থেকে যা এখন। তখন নীলা চুপ করে চলে গেল। আর প্রিন্সিপাল স্যার আমায় বলল, সরি নীরব, আমি না জেনে অনেক কথা বলে ফেলেছি। সময় নেই স্যার, আমি কিছু মনে করিনি। তোমার আব্বুর নাম কি? আমার আব্বুর নাম আফতাব সাহেব। কি তুমি আফতাব সাহেবের ছেলে? কিন্তু আমি তো জানি তার কোনো ছেলে নেই, একটা মেয়ে। তাহলে আপনি হয়তো ভালো করে খোঁজ নেননি, আমি তার হারিয়ে যাওয়া ছেলে। ও, এটা শুনেছিলাম অনেক আগে তার ছেলে নাকি হারিয়ে গিয়েছিল। তাহলে তুমি সেই হারিয়ে যাওয়া ছেলে? স্যার। তখন পুলিশ আসলো স্যারের রুমে। তারপর স্যার পুলিশগুলোকে পাঠিয়ে দিল। কিছুক্ষণ স্যারের সাথে কথা বলে বাইরে চলে আসলাম। এসে দেখি নীলা দাঁড়িয়ে আছে আর আমায় বলল, তোর মৃত্যু খুব কাছে চলে আসছে। আমার হাতেই মরবি তুই, খুব তাড়াতাড়ি আমার হাতে মরবি। তোকে আমি দেখে নেব। ঠিক আছে, আমিও দেখবো তুই কি করিস। তখন নীলা চলে গেল। আমি আর ক্লাস করলাম না। ফাহাদকে নিয়ে কলেজ থেকে বের হয়ে আসলাম। তখন বাইরে আসার পর ফাহাদ বলল, কোথায় যাবি এখন দোস্ত? বাসায়? না, আমার আর একটা চাচার কাছে যাব, আমার মতো রিক্সা চালক। আচ্ছা ঠিক আছে, চল তাহলে, আমিও চাই। তারপর আমি আর ফাহাদ হাঁটতে হাঁটতে চাচার বাসার সামনে চলে আসলাম। এসে দেখি চাচার ঘরে থালা ঝুলে আছে। তখন পাশের বাসায় গিয়ে জিজ্ঞেস করলাম চাচা কোথায় গিয়েছে। তারা বলল চাচা নাকি আরও 1 মাস আগে এইখান থেকে চলে গেছে, কোথায় গেছে বলতে পারবে না। তখন সেখান থেকে মন খারাপ করে চলে আসতে লাগলাম। রাস্তার এক সাইড দিয়ে হেঁটে হেঁটে আসছিলাম। তখন ফাহাদ আমায় বলল, দোস্ত চল একটু কলেজের পিছন দিয়ে ঘুরে আসি, সেদিন ঠিক মতো ঘুরে দেখতে পারিনি। শুনেছি কলেজের পিছনে নাকি একটা গাছ আছে, ওটা দেখে আসি চল। মাত্র কলেজ থেকে বের হয়ে আসলাম, আবার যাব? চল, গেলে কিচ্ছু হবে না প্লিজ। আর না করতে পারলাম না ফাহাদের কথায়। তারপর আমি আর ফাহাদ চলে আসলাম কলেজে। তারপর কলেজের পিছনে চলে গেলাম, গিয়ে দুজনে হাঁটছিলাম। তখন ফাহাদ আমায় বলল, দোস্ত ওই দেখ একটা মেয়ে বসে আছে একা। তখন আমি তাকে দেখি এটা মায়া বসে আছে, আমায় যেখানে মেরেছিল ঠিক ওইখানে বসে আছে। তখন আমি আস্তে আস্তে পিছন দিয়ে গিয়ে মায়ের চোখে ধরলাম। তখন মায়া বলল, কে আপনি? আমার চোখ ধরে আছেন কেন? ছাড়েন। আমি চুপ করে আছি। মায়ের চোখে ধরে তখন মায়া আবার বলল, কি হলো? ছাড়ুন আমায় আর সামনে আসেন। তখন আমি মায়ের চোখ থেকে হাত সরিয়ে নিলাম। তখন মায়ের পিছন ফিরে তাকিয়ে দেখে আমি। তখন মায়া ওটা লাফ দিয়ে আমার কোমরে তার 2 পা দিয়ে পেঁচিয়ে শক্ত করে জড়িয়ে ধরে পাগলের মতো আমার সারা মুখে কিস করতে লাগলো আর কান্না করতে লাগলো। আমি তো মায়ের কাণ্ড থেকে অবাক হয়ে গেছি। তখন মায়া কান্না করতে করতে আমায় বলল, তুমি এতদিন কোথায় ছিলে আমায় রেখে? জানো, নীলা বলেছিল তুমি নাকি আর বেঁচে নেই, আর বলল তোমাকে ওইখানে মেরে ফেলে রাখছে। তখন আমি দৌড়ে এসে দেখি তুমি নেই। তখন খুব কষ্ট হচ্ছিল, তোমায় ছেড়ে কি করে থাকবো আমি যদি তুমি না থাকো। কিন্তু আমার মন বলেছিল তুমি ঠিকই বেঁচে আছো,
খুব কষ্ট হয়েছিল এতদিন আমার তোমায় ছাড়া থাকতে। আমি কিছু বলতে যাব তখন মায়া আবার আমার সারা মুখে কিস করতে লাগলো, মনে হয় পাগল হয়ে গেছে। ফাহাদ এটা দেখে বলল, দোস্ত তুই রোমাঞ্চকর, আমি চাই পরে দেখা হবে। এই বলে ফাহাদ চলে গেল আর মায়া কিস করতেই আসে। তখন আমি বললাম, তোমার কিস করা হয়েছে, এবার থামো একটু। এটা বলার সাথে সাথে আমার ঠোঁটগুলো তার দখলে নিয়ে নিল। কি আর বলবো, ফুফিয়ে ফুফিয়ে কান্না করছিল আর আমার ঠোঁট খাচ্ছিল। 10 মিনিট পর ছেড়ে আমার শক্ত করে জড়িয়ে ধরে রইল, মনে হচ্ছে তার কাছ থেকে আমায় কেউ কেড়ে নিয়ে যাবে। তখন আমি বললাম, একটু আস্তে জড়িয়ে ধরো, ব্যথা পাচ্ছি তো। কিন্তু মায়া আমার কোনো কথাই শুনছে না, জড়িয়ে ধরে কান্না করছে। আমি বুঝতে পারছি মায়া আমায় অনেক ভালোবাসে, এতদিন পর কাছে পেয়ে নিজেকে সামলে নিতে পারছে না। আর এটা যদি আমার দিক থেকে হতো তাহলে হয়তো আমিও এমন করতাম, তাই আর বাধা দিলাম না, কাঁদুক যদি একটু তার ভালো লাগে। কিছুক্ষণ পর একটু কান্না থামলো, তখন আমি মায়াকে ছাড়িয়ে আমার সামনে আনলাম। তার দিকে তাকিয়ে আমি অবাক হয়ে গেছি। 3 মাস আগের মায়া আর এখনকার মায়াকে মিলাতে পারছি না। অনেকটা শুকিয়ে গেছে মায়া, তার চোখের নিচ কালো হয়ে গেছে। তখন আমি তার চোখের পানি মুছে দিয়ে বললাম, ওই পাগলি, কাঁদছো কেন? আমার জানটা ফিরে এসেছে তাই। কে তোমার জান? কে আবার? তুমি আমার জান, বেঁচে থাকার নিঃশ্বাস। ভালোবাসো আমায়? অনেক ভালোবাসি, নিজের জীবন থেকে বেশি। এমন শুকিয়ে গেছো কেন? আমার জানটা ছিল না, তাই তার চিন্তা করে। তোমার যদি কিছু হতো তাহলে আমার কি হতো? তোমার যদি কিছু হতো তাহলে আমার কি হতো এটা বলো। তুমি যে আমায় ভালোবাসো, আমি তো একজন রিক্সা চালক। সমস্যা নেই, তারপরও আমি তোমায় ভালোবাসি। আমার নিচের ঘর নেই, বস্তিতে থাকি। আমি রাস্তায় থাকতে রাজি আছি তোমার সাথে, শুধু ভালোবেসে সারা জীবন পাশে থেকো, তোমার বুকে মাথা রাখতে দিও, তাহলেই হবে। ঠিক আছে, এই তোমার হাতটি ধরলাম, কথা দিলাম সারা জীবন ভালোবাসবো। তখন মায়া আমায় জড়িয়ে ধরলো, আমিও সাথে জড়িয়ে ধরলাম। আমিও মায়াকে ভালোবাসি। এমনি একটি ভালোবাসার মানুষ প্রয়োজন, তাহলে জীবনটা সুন্দর করে গুছিয়ে দিতে পারবে। তখন মায়া আমায় ছেড়ে বলল, আমি আগামীকাল বাসা যাব। আব্বু আম্মু ফোন করেছিল বাসা যেতে, আর 15 দিন আগে থেকে বলেছে যেতে। আমি যাইনি। আগামীকাল সকালে বাসা যাব, একদিন থেকে আবার চলে আসব। আচ্ছা ঠিক আছে, যাও। কিন্তু আমার যে যেতে মন চাইছে না। একদিনের ব্যাপার, সমস্যা নেই, ফোনে কথা হবে। আচ্ছা আর একটা কথা, তুমি যে আমায় ভালোবাসো এটা কবে থেকে? অনেকদিন আগে থেকে। তোমার প্রতিদিন দেখতাম রিক্সা চালাতে, আর আমি তোমায় দেখার জন্য দাঁড়িয়ে থাকতাম। তখন বুঝতে পারিনি এটা ভালোবাসা, তখন শুধু তোমায় ভালো লাগতো। তার কিছুদিন পর তোমার রিক্সায় সাহস করে উঠে তোমার ফোন নাম্বার নিলাম। তারপর সেই দিন আমার এক বান্ধবীকে নিয়ে আসলাম। তারপর কি হলো তুমি তো জানো। যখন কলেজে এসে তোমায় ভর্তি করলাম, বিশ্বাস করো সেই দিন সারা রাত ঘুমাতে পারিনি, শুধু তোমার কথা ভেবেছিলাম। আর তখন বুঝতে পেরেছি আমি তোমায় ভালোবাসি। তার কিছুদিন পর কী হলো সেটা তো তুমি জানো। আর 3 মাস এর জন্য হারিয়ে গেছো। আচ্ছা এখন তাহলে চলো বাসায় যাওয়া যাক, আমার একটা কাজ আছে। আমার যেতে মন চাইছে না, তোমার সাথে থাকতে মন চাইছে। এখন বাসায় যাও, আবার না হয় তোমার গ্রামের বাড়ি থেকে এসে সারাদিন থাকো। ঠিক আছে, কিন্তু গ্রামের বাড়ি থেকে এসে তোমার সাথে কিন্তু রাতে থাকবো আমি। পাগলি কোথাকার, যাও এখন বাসায় যাও। তারপর মায়া চলে গেল, সাথে আমিও চলে আসলাম। কলেজের মাঠে এসে দেখি ফাহাদ বসে আছে। তখন ফাহাদকে নিয়ে বাসায় চলে আসলাম। এসে ফ্রেশ হয়ে দুপুরের খাবার খেয়ে নিলাম। তারপর সারাদিন 2 বোনের সাথে দুষ্টুমি করে কাটিয়ে দিলাম। রাতে সবাই মিলে খাবার খাচ্ছিলাম, তখন আবু বলল, বাবা নীরব, আমি আগামীকাল কিছু এতিমখানা বাচ্চাদের জন্য খাবারের আয়োজন করেছি। তোকে ফিরে পেয়েছি বলে তোর আগামীকাল কলেজে যেতে হবে না। আচ্ছা ঠিক আছে আবু, খুব ভালো একটা কাজ করেছো। তারপর খাওয়া শেষ করে কিছুক্ষণ সবাই মিলে আড্ডা দিয়ে যে যার রুমে চলে আসলাম। আমি রুমে এসে শুয়ে পড়লাম। কিছুক্ষণ এপাশ ওপাশ করতে করতে ঘুমিয়ে গেলাম। সকালে ঘুমিয়ে আছি, মনে হলো কেউ আমার উপরে বসে আছে। চোখ খুলে দেখি লিমা বসে আছে আমার উপরে, আর আমার মুখে কি দিয়ে জানি আঁকছে। তখন আমি বললাম, কিরে তুই আমার উপর বসে আমার মুখে কি আঁকছিস? আপুকে দেখলাম এটা দিয়ে তার মুখে, তাই আমি তোমার জন্য নিয়ে আসছি লুকিয়ে তোমার মুখে দিতে। দেখি তো কি দিচ্ছিস আমার মুখে। তখন আমি তাকিয়ে দেখি লিপস্টিক। তখন আমি বললাম, তুই আমার মুখে লিপস্টিক দিচ্ছিস তাহলে এতক্ষণ, জলদি নাও আমার উপর থেকে। তখন আমি তাড়াতাড়ি লিমাকে আমার উপর থেকে নামিয়ে
আয়নার সামনে গিয়ে দেখি একটা ম্যাপ এঁকেছে আমার সারা মুখে, কিন্তু এটা কোন দেশের ম্যাপ এঁকেছে জানি না। তখন জলদি গিয়ে ফ্রেশ হয়ে আসলাম। এসে থেকে বোন চলে গেছে, আর কিছু বলিনি আমি বোনটাকে। কিছুক্ষণ পর গিয়ে সকালে নাস্তা করে নিলাম সবাই। তারপর 11টায় চলে গেলাম একটা এতিমখানায়, সেখানে সব আয়োজন করেছে। তারপর দুপুরে এতিমখানায় সবার সাথে খেয়ে চলে আসলাম। বিকালে আমি বাসায় এসে হাঁটতে বের হলাম। ফাহাদ আব্বুর সাথে অফিসে গেছে, আমি হাঁটছিলাম। অনেকটা পথ যাওয়ার পর আমার সামনে এসে একটা গাড়ি দাঁড়ালো, আর গাড়ি থেকে 5 জন মাস্ক পরে নেমে আমার মুখে একটা কাপড় চেপে ধরলো। সাথে সাথে অজ্ঞান হয়ে গিয়েছি। তারপর আর কিছু মনে নেই। যখন জ্ঞান ফিরল তখন দেখলাম একটা গড়ে আমায় আটকে রেখেছে, হাত পা বাঁধা। তখন সামনে তাকিয়ে দেখি নীলা বসে আছে, আর তখন বলল, আমি বলেছিলাম না তোর মৃত্যু খুব তাড়াতাড়ি হবে এবং আমার হাতেই হবে। আজ তোকে জানে মেরে ফেলবো। তুই কিন্তু কাজটা ভালো করছিস না। কোনটা ভালো আর কোনটা খারাপ সেটা আমি ভালো করে জানি, তোর বলতে হবে না। দেখ এখনো সময় আছে, ভালো হয়ে যাও। তখন নীলা হাসতে হাসতে আমায় বলল, আমি এবার খারাপ কবি ছিলাম, আমি তো ভালোই আছি। এটা বলে নীলা তার একটা লোককে ডাকলো আর বলল, কোথায় তোরা? আমার একটা রড দিয়ে যা মারার জন্য। তখন একটা ছেলে এসে রড দিয়ে গেল, আর নীলা রড হাতে নিয়ে আমার পায়ে একটা জোরে বাড়ি মারলো। আমি ব্যথায় চিৎকার দিয়ে উঠলাম। তখন নীলা আমার মুখ চেপে ধরে বলল, এখন চিৎকার দিচ্ছিস কেন? খুব কষ্ট হচ্ছে তাই না? এখন বুঝতে পারবি আমি নীলা কি জিনিস। তখন তো খুব বললি, আমারও দেখে নিবি। এখন কি হলো? আচ্ছা আমি তোর কি ক্ষতি করলাম যে আমার উপর এমন অত্যাচার করছিস? আমি কিছুই বলিনি তোকে, তুই আমার পিছু পড়ে আছিস কেন? আমি তোদের মতো ছোট লোকদের ঘৃণা করি, সহ্য হয় না তোদেরকে দেখলে। আমি কতগুলো রিক্সা ভেঙেছি নিজেও জানি না, কেউ আমার সামনে এসে দাঁড়াতে পারিনি ক্ষতিপূরণের জন্য। আর তুই কি না শেষ পর্যন্ত আমার গায়ে হাত তুলেছিস, সাথে মায়া আমার গায়ে হাত তুললো। সব প্রতিশোধ আজ নিব তোকে মেরে। আমিও মানুষ, তুইও মানুষ, তাহলে এখানে গরিবের প্রতি ঘৃণার কি হলো? একটা কথা মনে রাখিস, তুই যত বড় লোক থাকিস না কেন, মৃত্যুর পর ঠিকানা ওই মাটির ঘরে। শুধু তোর না, সবার ঠিকানা ওই মাটির ঘরে। রাখ তোরা যে এটা কথা, জ্ঞান দেওয়া লাগবে না। তোর মৃত্যু আমার হাতে লেখা আছে, তুই এখনই মরবি। এই বলে নীলা রোড দিয়ে আমায় মারতে লাগলো। আমি ব্যথায় কান্না করছিলাম, আমি কিছুই করতে পারছি না। আমার হাত পা সব বেঁধে মাটিতে ফেলে রেখেছে। কিছুক্ষণ মেরে নীলা একটু থেমে বলল, তোকে এমন করে মারবো যেন সবাই তোর চেহারা দেখে ভয়ে কেঁপে ওঠে। এটা বলে যে মারতে যাবে তখনই হঠাৎ নীলার ফোনটা বেজে উঠলো। নীলা ফোন রিসিভ করে ঘর থেকে বের হয়ে গেল। আমার সারা শরীর ব্যথা করছে, নড়তে পারছি না। কিছুটা জায়গা কেটে গেছে, রক্ত বের হতে লাগলো। তখন আমি নড়ে চড়ে কিছু খুঁজতে লাগলাম যাতে হাতের দড়ি কাটতে পারে। নীলা এখন নেই, এটাই সময়। আমার যে রুমে বেঁধে রাখা হয়েছে সেই রুমে একটা খাট আর অল্প কিছু জিনিস আছে। আমি উঠে দাঁড়িয়ে দেখি একটা ব্লেড সামনে আছে, কিন্তু নেওয়া যাচ্ছে না। তখন পকেটে আমার ফোনের কথা মনে হলো। পকেটে দেখতে পেলাম ফোন আছে, কিন্তু ফোনটা কি করে বের করব? হাত পা তো বাঁধা। তখন হাতটা ঘুরিয়ে অনেক কষ্টে ফোনটা বের করলাম। তারপর কষ্ট করে হাত দিয়ে ফাহাদকে ফোন দিলাম। ফাহাদ সাথে সাথে ফোনটা রিসিভ করলো আর বলল, কিরে তুই কোথায়? এত রাত হয়ে গেছে, বাসা আসছিস না কেন? তুই দেখ তো তোর ফোনে কতগুলো কল দিয়েছে সবাই। তখন আমি বললাম, শোন দোস্ত, আমি একটা বিপদে পড়েছি। তুই কাউকে কিছু না বলে আমার লোকেশন ট্র্যাকিং করে চলে আয়। দেখ তো কোথায় আছি আমি এখন। আচ্ছা তুই লাইনে থাক, আমি দেখছি তুই কোথায়। তাহলে ফাহাদ লোকেশনটা দেখে বলল, দোস্ত তোর লোকেশন গার্লস হোস্টেলে দেখাচ্ছে, তুই ওখানে কি করিস? তাহলে তো তোকে এত রাতে ঢুকতে দিবে না দারোয়ান। তুই একটা কাজ কর, কিছু পুলিশ নিয়ে এই হোটেলে এখনই আয়। এসে পুলিশগুলোকে বাইরে দাঁড় করিয়ে রাখবি, আর তুই একা আমার কাছে আয়। আচ্ছা ঠিক আছে দোস্ত, তুই ওয়েট কর, আমি 10 মিনিটের মাঝে তোর কাছে আসছি। আর ফোনটা কাটিস না, তাহলে আমি আর রিসিভ করতে পারবো না। তুই ফোনটা না কেটে আয়। আচ্ছা ঠিক আছে। গার্লস হোটেল আমাদের বাসা থেকে মোটামুটি অনেকটা দূরে। ফাহাদ 25 মিনিট পর হোটেলের সামনে আসলো পুলিশ নিয়ে। হোটেলে ঢুকে পুলিশগুলোকে বাইরে রেখে ফাহাদ ভিতরে আসলো। এসে আমার লোকেশন দেখে 5 তলায় শেষ রুমে থেকে খুঁজে বের করে। তারপর ফাহাদ আমায় বলে, একই দোস্ত তোর হাত পা বাঁধা কেন, কি হয়েছে? জলদি হাত পায়ের বাঁধন খোল আমার। তখন হাত পায়ের বাঁধন খুলে দিল ফাহাদ। আমি বললাম, তুই যা আসলি বাইরে, কোনো ছেলেকে দেখতে পারিসনি? না, আমি কাউকে দেখিনি তো। ঠিক তো করে নীলা আসলো, কোথা থেকে জানি। এসে আমার দেখতে পেলো দাঁড়িয়ে আছি, বাঁধন খুলে দিয়েছে ফাহাদ। তখন নীলা দৌড়ে যেতে লাগলো। আমি গিয়ে নীলাকে দৌড়ে ফেলি, আর টেনে রুমে নিয়ে এসে ঠাস ঠাস করে 4টি চোর দিয়ে পাশে নীলার রাখা রোড ছিল সেটা দিয়ে নীলাকে মারতে লাগলাম। কিছুক্ষণ পর ফাহাদ আমায় আটকালো আর বলল,
দোস্ত আর মারিস না, মরে যাবে, থাক ছেড়ে দে। তুই ছাড় আমায়, আমি আজ একে মেরে ফেলবো। আমি কিছু বলিনি, তবুও আমায় মারতে উঠে পড়ে লেগেছে। কোনো দোষ না করি কিনা তো অত্যাচার সহ্য করব? যে মেয়ের নেই কোনো গরিবের প্রতি ভালোবাসা, নেই মায়া, আজই শুধু অহংকার আর ঘৃণা, বাঁচিয়ে রেখে লাভ কি তাকে? ছাড় তো, ও খারাপ বলে তুইও কি ওরে মেরে খারাপ হবি নাকি? প্রয়োজন হলে তাই হব। আমি একে কিচ্ছু করিনি, তবুও শুধু শুধু আমার উপর এমন অত্যাচার করেছে। আজ আবার নিয়ে আসছে যেন মেরে ফেলতে পারে আমায়। এ বলে 2টা লাথি দিলাম। তখন ফাহাদ আমায় বলল, আসলে এর বাবা মা ভালো কোনো শিক্ষা ভদ্রতা কিছুই শিখায়নি, তাই এমন হয়েছে। চল ছেড়ে দে, আর মারিস না। আচ্ছা পুলিশকে ডাক, একে থানায় নিয়ে যেতে হবে। তারপর এরা আব্বু আম্মুকে ডেকে নিয়ে আসতে বল, আমি আসছি আমার আব্বুকে নিয়ে। আচ্ছা ঠিক আছে। তারপর আমি সেখান থেকে চলে আসলাম একটা হাসপাতালে। সেখানে ডাক্তার দেখিয়ে ওষুধ নিয়ে আসলাম, কারণ হাত কেটে গেছে, পা ব্যথা করছিল, তাই ডাক্তার দেখালাম। তারপর আব্বুকে ফোন করে থানায় আসতে বললাম। আব্বু বললো আমি যেতে, আব্বু আসছে। তারপর আমি চলে আসলাম। এসে দেখি নীলার আব্বু আম্মু বসে আছে। আমি যাওয়া মাত্র আমার কলার ধরে নীলার আব্বু ঠাস করে চড় দিল। আমি জানতাম এমনই কিছু একটা হবে, কারণ মন্ত্রীর মেয়ে বলে কথা, তাকে এমন করে মেরেছি সে বুঝতে চাইবে না, আমার উল্টো ভাসিয়ে দেবে। তাই আব্বুকে আসতে বললাম। তখন নীলার আব্বু আমায় রাগে গলায় বলল, তোর এত বড় সাহস, তুই আমার মেয়েকে মারছিস? তোকে আমি ফাঁসিতে ঝুলাবো। তখন আমি নীলার আব্বুকে বললাম, আপনার মেয়ে এখনো বেঁচে আছে, এটাই আপনার ভাগ্য। আমি তো সেখানে মেরে ফেলতে চেয়েছিলাম, কিন্তু তা আর করলাম না। তুই আমার মেয়েকে মেরে আবার আমার সামনে বড় গলায় বলছিস? এসপি সাহেব, আপনি দেখছেন কি? একে এখনই লকআপে ভরেন আর একে কঠিন শাস্তি দিন। তখন এসিবি এসে আমার কলার ধরলো। তখন আমি বললাম, স্যার আমার কথাটা শুনুন আগে, আমার কোনো দোষ নেই। চুপ কর বেয়াদব ছেলে, তুই মন্ত্রীর মেয়েকে মারছিস, তোকে আমি ফাঁসিতে ঝুলানোর ব্যবস্থা করব, তার আগে তোকে শায়েস্তা করে নেই। এ নিয়ে টেনে নিয়ে যেতে লাগলো আমার এসিপি। তখন ফাহাদ কিছু বলতে গেলে ধমক দিয়ে থামিয়ে দেয়। তখন আব্বু এসে বলল, দাঁড়ান এমপি সাহেব, আমার ছেলেকে ছাড়েন আর বলেন কি হয়েছে। তখন এসিপি আমার